আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে থাকার জন্য কেমিস্ট্রি গুণগত রসায়নের উপরে আজকে একটি ক্লাস করব। আগামী ক্লাসে আমরা দ্রাব্যতা সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকের ক্লাসে আমরা দ্রাব্যতার গুণফল ও আয়নিক গুণফল সম্পর্কে জানব। দ্রাব্যতার গুণফল কি? মনে করো যে কোনো দ্রবণে একটি লবণ আমরা দ্রবীভূত করব। কোনো দ্রবণে একটি লবণ আমরা দ্রবীভূত করব। সাপোজ মনে করো AgCl এর একটি লবণ দ্রবীভূত করব। এখন দ্রবীভূত করার সময় লবণটি যখন খুবই অল্প বা স্বল্প পরিমাণ দ্রবীভূত হওয়ার ফলে Ag এবং Cl দুইটা আয়নে বিভক্ত হবে। Ag এবং Cl দুইটা আয়নে বিভক্ত হবে। ওই দুইটা আয়নের দুইজনেরই অবশ্যই দ্রাব্যতা রয়েছে। এই যে উক্ত দ্রাব্যতা, এই দুই দ্রাব্যতার মধ্যে গুণফলই হচ্ছে দ্রাব্যতার গুণফল। কি বললাম? মনে করো আমরা কোনো দ্রবণে একটি লবণকে দ্রবীভূত করব। এখন যখন আমরা লবণ দ্রবীভূত করব, লবণকে দ্রবীভূত করার সময় লবণের Ag আয়ন এবং Cl আয়ন দুইটা আয়নে বিভক্ত হবে। ক্যাটায়নে অ্যানায়ন ভেঙে যাবে, ভেঙে দুইটা আয়নে বিভক্ত হবে। দুইটা আয়নেরই অবশ্যই নিজ নিজ দ্রাব্যতা থাকে। উক্ত দ্রাব্যতার মধ্যে যখন আমরা গুণ করব, সে গুণফলকে বলা হয় দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফলকে KSP দ্বারা প্রকাশ করা হয়। দ্রাব্যতার গুণফলকে KSP দ্বারা প্রকাশ করা হয়। এখন মনে করো দ্রাব্যতার গুণফল কীভাবে করতে হয়। সাপোজ মনে করো AXBy একটি লবণ। উক্ত লবণকে আমরা এখন ভাঙবো। ভাঙার ফলে AY প্লাস BX মাইনাস দুইটা আয়নে বিভক্ত হলো। প্লাস আয়নকে বলা হয় ক্যাটায়ন এবং মাইনাস আয়নকে বলা হয় অ্যানায়ন। AY প্লাস ক্যাটায়ন এবং BX মাইনাস হচ্ছে অ্যানায়ন। এখন এই যে দুটা আয়ন, এই দুই আয়ন এখানে আছে। উক্ত দুই আয়ন যদি এটার দ্রাব্যতা যদি S হয় এবং এটার দ্রাব্যতা যদি S হয়, তাহলে KSP হবে S ইন্টু S ইজ ইকুয়াল টু S স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। যদি আমরা দ্রাব্যতার মান জেনে থাকি বা দ্রাব্যতার মান বিভিন্ন কৌশলে বের করতে পারি, তাহলে আমরা অবশ্যই KSP বা দ্রাব্যতার গুণফলের মানটি বের করতে পারবো। এখন মনে করো PbI2 এর দ্রাব্যতার গুণফল আমরা নির্ণয় করব। PbI2 একে আমরা এখন সর্বপ্রথম ভাঙবো। ভাঙার ফলে আমরা পাবো Pb2 প্লাস 2i মাইনাস। তাই তো নাকি? পিবিকে আমরা ভাঙার ফলে Pb2 প্লাস 2i মাইনাস I2, অর্থাৎ দুইটা আই আছে, তাই এই দুইটারে আমরা সামনে লিখব 2i মাইনাস। এর যে ক্যাটায়ন, এটা যাবে এখানে আর এর আয়ন যাবে এখানে। তো দুইজনে আয়ন পরিবর্তন হয়েছে। এখানে দুইটা ছিল 2 প্লাস আর এর একটাও নেই, অর্থাৎ 1 মাইনাস। 1 দেওয়া লাগে না, ঠিক আছে? তো দুজনের আয়ন কি হবে? আয়ন ট্রান্সফার হবে কোরাস এবং এখানে দুইটা আই ছিল, তার জন্য 2i। এখন আমরা কি করব? এখন দ্রাব্যতার গুণফল নির্ণয় করব, অর্থাৎ KSP ইজ ইকুয়াল টু PB2 প্লাসের জন্য আমাদেরকে দ্রাব্যতার গুণফল হবে S, আর এটা হবে 2S। কারণ এখানে S পরিমাণ থাকলে এখানে আছে 2S পরিমাণ, কারণ আমাদের এইখানে আয়োডিন আছে দুইটা, ঠিক আছে? তো এখন আমি দ্রাব্যতার গুণফল করব। দ্রাব্যতার গুণফলের জন্য হবে S ইন্টু 2S এর স্কোয়ার। 2S এর স্কোয়ার কেন হবে? কারণ এই যে আয়ন, এটা আবার উপরে গুণ হয়ে চলে যাবে 2S এর স্কোয়ার। এটা অবশ্যই খেয়াল করবা। তো হবে 4S স্কোয়ার ইন্টু S, 4S কিউব। তাই তো নাকি? তো এটাই হচ্ছে আমাদের PbI2 এর দ্রাব্যতার গুণফল। খুব সহজে আমরা দ্রাব্যতার গুণফলটি নির্ণয় করতে পারবো। চলো আরেকটা উদাহরণ দেখি। মনে করো FeOH3 একে আমরা ভাঙবো। ভাঙার ফলে Fe3 প্লাস 3OH মাইনাস। Fe3 প্লাস 3OH মাইনাস আমরা দুইটাকে ভাঙলাম। ভাঙার ফলে এখন আমরা KSP নির্ণয় করব। KSP এখানে Fe আছে একটা, অর্থাৎ S, আর এখানে OH মাইনাস আয়ন আছে তিনটা, অর্থাৎ 3S। এখন আমরা কি করব? এদেরকে দ্রাব্যতার গুণফল করব। Fe3 প্লাস কটা আছে? একটা, ইন্টু 3S। তো OH মাইনাস আছে কয়টা?
তিনটা আছে, তিনটা উপরে যাবে, এখানে এক আছে বলে এক লেখা লাগে না। এখন Fe3+ কত, Fe3+ দ্রাব্যতা হচ্ছে এস পরিমাণ এবং OH- দ্রাব্যতা হচ্ছে 3s পরিমাণ, তার উপরে আবার কিউব। তো এখানে হবে 3 × 27 s³ ইন্টু এস, অর্থাৎ 27s4। তো এইভাবে আমরা দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে পারি। এখন মনে করো আমরা আয়নিক গুণফল নির্ণয় করব। আয়নিক গুণফল কি? দুইটা আয়নের মধ্যে যে গুণফল হয় সেটাকে বলা হয় আয়নিক গুণফল। আয়নিক গুণফলকে KIP দ্বারা প্রকাশ করা হয় এবং দ্রাব্যতার গুণফলকে KSP দ্বারা প্রকাশ করা হয়। মনে করো M একটি স্বল্প দ্রবণীয় লবণ। এখন আমরা কি করব, M এর আয়নিক গুণফল নির্ণয় করব। আয়নিক গুণফল যখন আমরা নির্ণয় করব তখন আমরা লিখব KIP, M প্লাস আয়ন ইন্টু A মাইনাস আয়ন। দুইটা আয়নের মধ্যে যখন আমরা গুণ করে দেবো সে গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। ক্লিয়ার? এখন আসো আমরা একটা ম্যাথ করি। বলা হয়েছে AgCl ও MgOH2 এর দ্রাব্যতা যথাক্রমে 2.25 × 10⁻³ গ্রাম পার লিটার এবং 1.6 × 10⁻⁴ মোল পার লিটার। আমরা জানি দ্রাব্যতা হচ্ছে মোল পার লিটারে দেওয়া থাকে, তো এখানে গ্রাম পার লিটার আছে, গ্রাম পার লিটারকে প্রথমে মোল পার লিটারে কনভার্ট করতে হবে, তারপরে আমরা KSP নির্ণয় করব। তো দেওয়া আছে AgCl এর দ্রাব্যতা বা S = 2.25 × 10⁻³ এখন এখানে আমরা কি করব, গ্রাম পার লিটার এখানে নিয়ে যাব মোল পার লিটারে। মোল পার লিটারে নিয়ে যেতে হলে আমাদের M বা আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। AgCl এর আণবিক ভর কত হবে? AgCl এর আণবিক ভর হবে, Ag এর জন্য হবে 108 প্লাস 35, ক্লোরিনের জন্য হবে 35.5। চলো এটা আমরা হিসাব করি, অর্থাৎ S = হবে 2.25 × 10⁻³ ভাগ ব্র্যাকেটের ভিতরে 108 যোগ 35.5। এটা হচ্ছে 1.567 × 10⁵ মোল পার লিটার। তো গ্রাম পার লিটারে দ্রাব্যতা দেওয়া ছিল, এটাকে আমরা মোল পার লিটারে কনভার্ট করে নিয়েছি। এখন আমরা দেখব এর দ্রাব্যতার গুণফল কত হবে। দ্রাব্যতার গুণফল বের করার জন্য AgCl কে আমরা আগে ভাঙবো, ভাঙার ফলে আমরা Ag প্লাস Cl মাইনাস দুইটা আয়ন পাবো। যেহেতু আমরা দুইটা আয়ন পেয়ে গিয়েছি, অর্থাৎ KSP হবে আয়নদ্বয়ের গুণফল। যদি এটা S পরিমাণ হয় এবং এটাও যদি S পরিমাণ হয়, তাহলে আমাদের হবে S × S = S²। অর্থাৎ এই যে মান, একে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে আমরা পেয়ে যাব কি, AgCl এর দ্রাব্যতার গুণফল। তো চলো করা যাক। এক্ষেত্রে কত আছে, 1.567 × 10⁵ তার উপরে যাবে স্কোয়ার, যেটা মান হবে ওটা হচ্ছে AgCl এর দ্রাব্যতার গুণফল 1.567 × 10⁵ স্কোয়ার। এটা হচ্ছে 1.567 × 10⁻25 মোল স্কোয়ার লিটার স্কোয়ার। এটা হচ্ছে AgCl এর দ্রাব্যতা। এখন আমরা নির্ণয় করব যে MgOH2 এর দ্রাব্যতা কিভাবে, দ্রাব্যতার গুণফল কিভাবে নির্ণয় করতে হয়। তো MgOH2 কি দেওয়া আছে, MgOH2 এখানে কিন্তু MgOH2 এর দ্রাব্যতা বা S এর মান মোল পার লিটারে দেওয়া আছে। তো এটাকে আমাদেরকে আর
তোমার মোল পার লিটারে কনভার্ট করা লাগছে না, তো আমরা ডিরেক্ট করতে পারি। এখন আমরা mg/OH2কে ভাঙবো, ভাঙার ফলে mg2 প্লাস প্লাস 2OH মাইনাস mg2 প্লাস প্লাস 2OH মাইনাস, দুইটা ভেঙে দিলাম আমরা, এই দুইটাকে আমরা ভেঙে দিলাম। এখন কি করব, mg2 প্লাস আছে S পরিমাণ এবং এটা আছে 2S পরিমাণ, ঠিক আছে। মোট ঘনমাত্রা যদি S হয়, মোট ঘনমাত্রা যদি S হয় তাহলে mg2 প্লাস আয়নের ঘনমাত্রা হবে S পরিমাণ এবং 2OH এর ঘনমাত্রা হবে 2S পরিমাণ, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা উক্ত লবণের দ্রাব্যতার গুণফল করব। দ্রাব্যতার গুণফল KSP ইজ ইকুয়াল টু mg2 প্লাস আয়ন ইন্টু OH মাইনাস আয়ন তার আবার স্কোয়ার। mg2 প্লাসের ঘনমাত্রা হচ্ছে S ইন্টু 2S এর স্কোয়ার, 2S স্কোয়ার করলে 4S স্কোয়ার ইন্টু S অর্থাৎ 4S কিউব, ঠিক আছে। তো এই যে S এর মানের সাথে যখন আমরা S এর মানটারে কিউব করে তার সাথে 4 গুণ করব, তখন আমরা mg/OH এর দ্রাব্যতার মান পেয়ে যাব। কি বললাম, S এর যে মান দেওয়া আছে, S এর মান কত, S ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁴ মোল পার লিটার। এটাকে আমরা কি করব, 4S কিউব করব, অর্থাৎ 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁴ তার আবার স্কোয়ার, ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে পারি, mg/OH এর দ্রাব্যতার গুণফল নির্ণয় করব, আবার আমাদেরকে AgCl এর দ্রাব্যতার গুণফল আমরা নির্ণয় করতে পারি। এখন মনে করো যে লাস্টে একটা প্রশ্ন আছে, A3B2 এর দ্রাব্যতা যদি A3B2 এর দ্রাব্যতা যদি 3.5 দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু 3.5 ইন্টু 10⁻² মোল হয়, তাহলে KSP ও KIP নির্ণয় করব। KSP ইকুয়াল টু হার্ট, KIP ইকুয়াল টু হার্ট, ঠিক আছে। তো এটা আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে। এখন আমরা কি করব, উক্ত ম্যাথটাকে সলভ করব। তো A3B2 এর দ্রাব্যতার মান দেওয়া আছে। এটা কিসের মান, দ্রাব্যতার মান, এটা হচ্ছে দ্রাব্যতার মান দেওয়া আছে। দ্রাব্যতার মান যখন দেওয়া আছে, তো আমরা কি করব, দ্রাব্যতার গুণফলটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। A3B2 প্রথম আমরা ভাঙবো, ভাঙার ফলে A2 মাইনাস 3A2 মাইনাস প্লাস 2B3 মাইনাস 3A2 প্লাস 2B3 মাইনাস, দুইটা আয়ন আমরা আগে ভেঙে নিলাম। ভাঙার ফলে এখন দ্রাব্যতা করব, যদি টোটাল দ্রাব্যতা S হয় তাহলে এটার দ্রাব্যতা হবে 3S মোল এবং এর দ্রাব্যতা হবে 2S মোল, ঠিক আছে। যদি সম্পূর্ণ দ্রাব্যতা S মোল হয় তাহলে এটার দ্রাব্যতা হবে 3S মোল এবং এটার দ্রাব্যতা হবে 2S মোল। এখন আমরা কি করব, এখন আমরা দ্রাব্যতার গুণফল নির্ণয় করব। দ্রাব্যতার গুণফল KSP ইজ ইকুয়াল টু, দ্রাব্যতার গুণফল KSP ইজ ইকুয়াল টু আমাদের A2 প্লাস উপরে যাবে 3 ইন্টু এটা হচ্ছে আমাদের কত B3 মাইনাস এর উপরে যাবে আবার 2। এখন A2 প্লাস আয়ন কত 3S কিউব ইন্টু 3S কিউব আর B3 এর কত 2S এর স্কোয়ার, এটা হবে 108 S5 108 S⁵ কত হবে 108 S⁵ 108 S⁵ হচ্ছে তার দ্রাব্যতার গুণফল। এস এর মান কিন্তু আমরা জানি, তাকে আগে আমরা 5 করব। 3.5 ইন্টু 10⁻², 3.5 ইন্টু 10⁻² হোল টু দি পাওয়ার 5, 3.5 এত ইন্টু 108, ভুল হচ্ছে আবার করি। 3.5 ইন্টু 10⁻²
3.5 into 10 inverse 2 whole to the power 5 into 108। এখন ঠিক আছে। তো হচ্ছে এটার মান কত হবে? এটার মান হবে আমাদের 5.672 ইন্টু 10 inverse 6 মোল 5 পার লিটার 5। তো এটা কি করলাম? এটা হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল নির্ণয় করলাম। A3B2 এর দ্রাব্যতার মান দেওয়া ছিল A3B2 এর দ্রাব্যতার মান দেওয়া ছিল 3.5 into 10 inverse 2 মোল। এখন এর আমরা দ্রাব্যতার গুণফল KSP এর মান নির্ণয় করলাম কত? 5.672 into 10 inverse 6 মোল পার লিটার। তো আমরা আশা করি দ্রাব্যতার গুণফল নির্ণয় করা নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমাদের কী করতে হবে? আয়নিক গুণফল নির্ণয় করতে হবে বা KIP নির্ণয় করতে হবে। তো আমরা আগে বলেছি যে দুইটা আয়ন যখন আমরা দুইটা আয়নে ভাঙবো, উক্ত দুই আয়নের মধ্যে যখন আমরা গুণফল নির্ণয় করব, সেটা হবে আমাদের আয়নিক গুণফল। এখন আমরা কি করব? এখন এখানে A3B2 কে ভাঙার ফলে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি A2 প্লাস আয়ন ও B3 প্লাস আয়ন, তাই তো নাকি? A2 প্লাস আয়ন ও B3 মাইনাস আয়ন, B3 মাইনাস আয়ন। এখন এই যে দুইটা আয়ন, উক্ত দুইটা আয়নের মধ্যে যখন আমরা গুণফল নির্ণয় করে ফেলবো, সেটাই হবে আমাদের আয়নিক গুণফল। এখন আয়নিক গুণফল নির্ণয় করার আগে আমাদেরকে দুইটা আয়নকে আলাদা আলাদা করে তাদের ঘনমাত্রা বের করতে হয়। তো এখন মনে করো এই দ্রবণে A2 প্লাস এর ঘনমাত্রা আমরা নির্ণয় করব। A3B2 দ্রবণে A2 প্লাস আয়নের ঘনমাত্রা আগে নির্ণয় করে নেব। A2 প্লাস আয়নের ঘনমাত্রা হবে 3 ইন্টু, কারণ A2 প্লাস এখানে তিনটা আছে, 3 ইন্টু এই যে দ্রাব্যতার মান এইটা 3.5 ইন্টু 10 ইনভার্স 2, এটা আমরা এখানে লিখে দেবো। আর B3 মাইনাস এর ঘনমাত্রা নির্ণয় করবো আলাদাভাবে, সেটা হবে 2 ইন্টু, কারণ B এখানে দুইটা আছে, B দুইটা আছে, তার জন্য 2 ইন্টু উক্ত দ্রাব্যতা 3.5 ইন্টু 10 ইনভার্স 2 মোল। এখন এই দুইটার মান আমরা নির্ণয় করব। আচ্ছা, কত? 3 ইন্টু 3.5 ইন্টু 10 ইনভার্স 2। আচ্ছা, 0.105 মোল। আর এটা কত হবে? এটা হচ্ছে 0.2 ইন্টু 3.5 ইন্টু 10 ইনভার্স 2, এটা হচ্ছে 0.07 মোল। এখন আমরা দুইটা আয়নেরই আলাদা আলাদা ঘনমাত্রা পেয়ে গিয়েছি। এখন যখন আমরা বলেছি আয়নিক গুণফল কি? আয়নিক গুণফল হচ্ছে আয়ন দ্বয়ের মধ্যে গুণফল। তো যেহেতু দুইটা আয়নের আলাদা আলাদা ঘনমাত্রা পেয়ে গিয়েছি, এখন এই দুইটাকে যখন আমরা গুণ করে দেবো, তখন আমরা কী পাবো? তখন আমরা আয়নিক গুণফলের মান পেয়ে যাব। এখন হচ্ছে দুটো আমরা লিখে নিই একটু সাইডে, 0.105 আর একটা হচ্ছে 0.07। এখন আমরা নির্ণয় করবো KIP বা আয়নিক গুণফল নির্ণয় করবো A3B2 এর। তো KIP ইজ ইকুয়াল টু হবে, KIP অফ A3B2 হবে আমাদের কত? A2 প্লাস আছে কয়টা? 3টা ইন্টু B3 মাইনাস আয়ন আছে হচ্ছে 2টা। এখন এর মান কত? 0.105 ইন্টু 3 এবং 0.07 ইন্টু স্কোয়ার। তো উক্ত যে মান বেরোবে সেটাই হচ্ছে আমাদের KIPর মান। এখন আসো, যদি KIPর মান এবং KSPর মান সমান হয়, আমরা এভাবে যে কোনো লবণ যদি দেওয়া থাকে আর লবণের দ্রাব্যতার মান যদি দেওয়া থাকে, আমরা দ্রাব্যতার মান কীভাবে নির্ণয় করতে আগে দেখে এসেছি, সেটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। যদি আমাদের লবণের মান দেওয়া থাকে, যে কোনো লবণের যদি দ্রাব্যতার মান দেওয়া থাকে, তাহলে আমরা তার KIP ও KSP সহজে নির্ণয় করতে পারবো। কীভাবে পারবো সেই নিয়মটা আমরা কিন্তু দেখানো শেষ। এখন আসো, যদি কোনো লবণের KIP আর KSPর মান সমান হয়,
কেআইপির মান এবং কেএসপির মান সমান হয় তাহলে হবে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ হবে। সম্পৃক্ত দ্রবণ কি গত ক্লাসে দেখা এসেছি। এবং যদি কেআইপির মান কেএসপির মান থেকে বড় হয়, কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হয়, তাহলে দ্রবণ থেকে দ্রব্য অদক্ষিপ্ত হবে, অর্থাৎ দ্রবণটি হবে অতিপৃক্ত, নিচে অদক্ষিপ্ত পড়ে যাবে। এবং যদি কেআইপির থেকে কেএসপির মান বড় হয় তাহলে দ্রবণটি হবে অসম্পৃক্ত দ্রবণ হবে। দ্রবণটি কি হবে? অসম্পৃক্ত দ্রবণ হবে। যদি কেএসপি ইজ গ্রেটার দ্যান কেআইপি হয় তাহলে দ্রবণটি হবে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। আর এটা হবে কি? অতিপৃক্ত। অসম্পৃক্ত মানে কি? আগেই বলেছি যে মনে করো একটা বাসে তোমার 15 জন লোক ভালোভাবে বসতে পারে বা 15টা সিট আছে, যদি 14 জন লোক ওঠে তাহলে ওই অবস্থাটা কি? অসম্পৃক্ত অবস্থা। যদি 15 জন লোক ভালোভাবে বসতে পারে এবং 15 জন লোকই বাসে ওঠে তাহলে ওই অবস্থাটা হবে আমাদের সম্পৃক্ত। এবং যদি 15 জন লোক ভালোভাবে বসতে পারে আর যদি লোক 16 জন হয়ে যায় তাহলে একজনকে কী হবে? বাসের ছাদে করে যেতে হবে না, তো ওই অবস্থাটা হবে অদক্ষিপ্ত অবস্থা বা অতিপৃক্ত অবস্থা। তো এটাই এখানে বলা হয়েছে, যদি কেআইপির মান এবং কেএসপির মান সমান হয় তাহলে দ্রবণটি হবে সম্পৃক্ত দ্রবণ। কেআইপির মান যদি কেএসপির মান থেকে বড় হয় তাহলে দ্রবণটি অদক্ষিপ্ত পড়বে। এবং কেআইপির থেকে যদি কেএসপির মান বড় হয় তাহলে অসম্পৃক্ত দ্রবণ হবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। আমরা গত ক্লাসে দ্রাব্যতা কি, দ্রাব্যতা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, দ্রাব্যতা কীভাবে নির্ণয় করতে হয়, এবং আজকে আমরা দ্রাব্যতার গুণফল ও আয়নিক গুণফল সম্পর্কে জানলাম। এবং গত ক্লাসে আমরা দেখব সমআয়ন প্রভাব ও চাপের উপর পিএইচের প্রভাব। ঠিক আছে? তো এবিসির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তোমরা সকলে আমাদেরকে অনেক সমর্থন করেছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।